সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া প্রথম জেলা যশোরে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার পার্শ্ববর্তী জেলা এবং একই ভাষার কারণে যশোর শিল্প সংস্কৃতির এক লীলাভূমি। এছাড়াও যশোরে গুপ্তযুগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। আমি খুলনা থেকে বাইকে যাচ্ছি। আপনারা ঢাকা থেকে বাস বা ট্রেনে আসতে পারেন। ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে। আমরা যশোর জেলার কেশবপুর উপজেলায় যাব। এরপর পর্যায়ক্রমে সাগরদাঁড়ি, চুকনগর, গৌরীঘোনা ইউনিয়ন ভ্রমণ করব। সর্বপ্রথম আমরা যাব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত তাঁর পৈতৃক ভিটা সাগরদাঁড়িতে। কথা বলতে বলতে চলে এলাম সাগরদাঁড়ির মধুপল্লীতে। এখানে আমাদের খুলনা থেকে আসতে সময় লেগেছে 2.5 ঘন্টা। সম্মানিত দর্শক শ্রোতা, 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ এবং বাংলা ভাষার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কারণ এই দিনই জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের মান অনুসরণ করে। যশোরের সাগরদাঁড়ি গ্রামের এক প্রভাবশালী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। প্রথমত তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন। কিছুদিন তারপর ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান এবং হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যার ফলে পারিবারিক ও সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হন। প্রচণ্ডভাবে প্রতিকূলতার সম্মুখীন হন। এরপরই তিনি আর্থিক সংকটে পড়েন। আর্থিক সংকটে ব্যারিস্টারি লেখাপড়ার সাময়িক ইতি টানেন। পরবর্তীতে জন্মস্থান এবং জন্মভূমির প্রতি প্রবল ভালোবাসা থেকে তিনি তার অমর মহাকাব্য মেঘনাদবধ রচনা করেন, যা গতানুগতিক ধারার বিপক্ষে এক বিদ্রোহ ভাবধারার সৃষ্টি করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে ভবনটি দেখছেন, এই ভবনটি ব্যবহার হতো কবি মাইকেল মধুসূদন দত্তের পিতা তার কাছারি বাড়ি হিসাবে। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ব্রজঙ্গনা কাব্য, শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রভৃতি নামে তিনি কয়েকটি নাটক রচনা করেন। অসাধারণ মেধাবী এই কবি 1873 সালের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশের যশোর জেলার সুরবিতান সঙ্গীত বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রয়াত শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ তাঁর সনেটগুলিকে সুরারোপ করেন, যা মধুগীতি নামে পরিচিত। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে। জননীর কোলে শিশু লভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদাঁড়ি কবতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। সম্মানিত দর্শক শ্রোতা, মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক পুকুরঘাটের মাছের মেলা দেখার পর আমরা চলে যাচ্ছি গৌরীঘোনা ইউনিয়নের ভরত দেউল গ্রামে। এখানে আছে ভরত রাজার দেউল, যা ভরত ভৈনা নামেও পরিচিত। এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা খ্রিস্টীয় 5 শতকে নির্মিত হয়। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ কোনো ইতিহাস না থাকলেও স্থানীয় কিছু কিংবদন্তি রয়েছে। যেমন ভরত নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন,
যিনি এটি নির্মাণ করেন। কিন্তু গবেষকদের কেউ কেউ মনে করেন এটি তৎকালীন বৌদ্ধ বিহার হিসাবে ব্যবহৃত একটি স্থাপত্য। অন্যান্য স্থাপত্যের বৈশিষ্ট্য অনুযায়ী এই স্থাপনাটির বিভিন্ন ধারণা করা হয়, তবে কোনো মতবাদের পক্ষেই শক্তিশালী প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ভরতভৈনা গ্রামে। এখানে আমরা দেখছি এখন ভরত রাজার দেউল। বন্ধুরা দেখুন, এটি নির্মিত হয় খ্রিস্টীয় 5 শতকে, কিন্তু আজও তার স্বাক্ষর দেখা যাচ্ছে। স্থাপনাটির চারপাশ ঘুরে ঘুরে আমরা দেখছি, কিন্তু এই স্থাপনাটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেউল আকৃতির মন্দিরটি দেখতে একটি টাওয়ারের মতো। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পাল যুগ কিংবা 11 থেকে ত্রয়োদশ শতাব্দীর সেন যুগেও এর নির্মাণের সময়কাল হতে পারে বলেই প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদগণের ধারণা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আয়োজনটি কিছুমাত্র আপনাদের ভালো লাগলে তবেই আমাদের পরিশ্রম সার্থক। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন। কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্টে লিখুন। চলুন কিছু সাক্ষাৎকার ও এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে বক্তব্য ও একটি মধুগীতি দিয়ে আজকের মতো বিদায় নেই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখলাম তো অনেক কিছুই দেখলাম, আসলে এটা এরকম কখনোই দেখা হয়নি, আজকে প্রথম দেখলাম। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগলো। বন্ধুরা, আমরা মাইকেল মধুসূদন দত্তর জন্মভিটা এখানে একজন পর্যটককে পেয়েছি, আমরা তার অনুভূতি জানব। এখানে আজকে আমি প্রায় 8 থেকে 9 বছর পর আসা হলো। তো আমি যখন এখানকে কুমিরা স্কুলে পড়তাম তখন আমি এখানে রেগুলার আসছি। এখনও এই জায়গাটা আগের মতোই আছে, এটার কোনো পরিবর্তন হয়নি। এবং কবি মাইকেল মধুসূদন দত্তের যে কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষিতে যে রচনা এই জায়গাটা, সেটা আসলে খুবই মনোমুগ্ধকর। আমি চাই আপনারা সকলে এখানে আসুন এবং কবির সর্বদিকটা দেখুন, পর্যবেক্ষণ করুন, নিজে সামনে থেকে এসে দেখুন, সামনে থেকে উপলব্ধি করুন, আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই।
আপনারা কি ঘুরতে আসছেন এখানে? জি, আমার ঘুরতে আসছি। আচ্ছা, কেমন দেখছেন মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা? সেই ছোটবেলায় আমরা পড়ালেখা করার সময় তার নাম শুনছি, তার বই পড়ছি, কিন্তু এখন বাস্তবে তার বাড়ি দেখতে পেলাম, এটা অনেক ভালো লাগলো। আপনার অনুভূতিটা? আমার অনুভূতি সেটি আলাপ করতেছিলাম আমার কলিগের সাথে যে 45 বছর আগে আমরা বইয়ে পড়েছি, আজকে 40 বছর পর ওনার স্মৃতি বিজড়িত যে জায়গা সেখানে আমরা ঘুরতে আসলাম। তো আমরা চিন্তাই করা যায় না যে এত বছর আগেও ওনাদের যে পড়াশোনার মান কতটুকু ভালো ছিল সেটি আমরা কথা বলতেছিলাম, যে ইংরেজি সাহিত্যে উনি সাহিত্য রচনা করার জন্য তখনই উনি বিদেশে গিয়েছেন। এটা এখনও আমরা চিন্তাই করতে পারি না। খুবই ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রতিটি অঞ্চলেরই কিছু বিশেষ ঐতিহ্য থাকে। যশোর জেলার কেশবপুর উপজেলা ওই ঠিক এরকম কিছু ঐতিহ্য রয়েছে। কিছু বিখ্যাত ব্যক্তির এখানে জন্ম হয়েছিল। প্রাকৃতিক এবং নৈসর্গিক কিছু বিষয় রয়েছে, ঐতিহাসিক কিছু স্থান রয়েছে। তার মধ্যে আমরা তো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছি। কেশবপুর উপজেলা থেকে, উপজেলা সদর থেকে 13 কিলোমিটার আনুমানিক দূরত্বে সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সেখানে আমরা মধুপল্লী নামে একটি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা নিয়ে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, এটি গড়ে উঠেছে এবং সেখানে আমরা মাইকেল মধুসূদন দত্তের পরিবারের এবং তৎকালীন কিছু তৈজসপত্র বা প্রমাণপত্র নিয়ে জাদুঘর দেখতে পাবো। সেটা হচ্ছে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত এবং সাথে সাথে কেশবপুরে রয়েছে কেশবপুরের ভরত ভাইনা, যেটা হচ্ছে গৌরীখোনা, 9 নম্বর গৌরীখোনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রামের অদূরে অবস্থিত ভরতের দেউল। এটা প্রাচীন একটি নিদর্শন। এখানে ধরা যায় আনুমানিক 1800 বছর আগের একটি বৌদ্ধ বিহার বা বৌদ্ধ সংগ্রাম রয়েছে এখানে। গুপ্ত যুগের এই নিদর্শনটি 1985 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে এবং সেটাও একটি দর্শনীয় স্থান। আমাদের এখানে রয়েছে খানজারির দিঘি নাম করে খান জাহান আলীর সময়ের একটি বিরাট জলাশয়, সেটি আমরা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আমাদের এলাকার একটি ঐতিহ্য। আমাদের এলাকায় রয়েছে কালমুখ হনুমান, মানে অনেক বছর, দীর্ঘ বছর আগে থেকে, বলা হয় যে 200 বছর বা তারও বেশি আগে থেকে এখানে এই কালমুখ হনুমানের বাস, যেটা সাধারণত এই ভারতীয় উপমহাদেশে খুব কম দেখা যায়। এখানে আরও রয়েছে কেশবপুরের একটি ঐতিহ্যবাহী গ্রাম পাজিয়া। এই পাজিয়াতে রয়েছে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা, নায়ক এবং সুসাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের বাড়ি। মাথিনের কুখ্যাত ধীরাজ ভট্টাচার্য এখানে জন্মগ্রহণ করেছিলেন। ধীরাজ ভট্টাচার্য 1905 খ্রিস্টাব্দে পাজিয়াতে জন্মগ্রহণ করেন। কেশবপুরের বুড়িভদ্রা নদীর বুড়িভদ্রা এবং কপোতাক্ষের সঙ্গমস্থলে রয়েছে মির্জানগর হাম্মামখানা। মির্জানগরের হাম্মামখানা এটি সাফসি খান 1649 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। নবাব বাড়ির একমাত্র নিদর্শন একটি হাম্মামখানাটি 1996 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে। সাগরদাড়িতে যেতে একটি ত্রিগম্বুজ মসজিদ আছে। এই জায়গাটির নাম হচ্ছে শেখপুরা মসজিদ বলা হয়। শেখপুরা নাম করে একটি গ্রাম, সেই গ্রামের সাগরদাড়ির মূল রাস্তার উপরেই মসজিদটি আমরা দেখতে পাই। কথিত আছে যে মাইকেল মধুসূদন দত্ত এই মসজিদের প্রাঙ্গণে অবস্থিত মক্তবে মৌলভী খন্দকার মখমল আহমেদের কাছে ফার্সি শিক্ষা গ্রহণ করেছেন। এটি আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কেশবপুরের আরেকজন সুসাহিত্যিক মনোজ বসু, ডোঙ্গাঘাটা গ্রাম, কেশবপুরের 7 নম্বর পাজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। উনি অনেক উপন্যাস লিখেছেন এবং ছোট গল্প, বড় গল্পে তিনি প্রসিদ্ধ। তৎকালীন ভারতবর্ষের বর্তমান পশ্চিমবাংলায় ওনার প্রতিষ্ঠিত একটি প্রকাশনা সংস্থা রয়েছে। প্রকাশনাটির নাম হচ্ছে বেঙ্গল পাবলিশার্স। আমাদের মনোজ বসুর সাথে
কবি জসীমউদ্দিনের একটি ভীষণ সুসম্পর্ক ছিল। এরকম কথিত আছে যে জসীমউদ্দিন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হন বাংলা সাহিত্যে লেখাপড়া করার জন্য সম্ভবত, অথবা স্নাতক পর্যায়ে লেখাপড়া করার জন্য, তখনই নাকি জসীমউদ্দিনের কবর কবিতাটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হয়েছিল। জসীমউদ্দিনই যে এই কবর কবিতাটি লিখেছেন এবং ওই জসীমউদ্দিন, সেটা প্রমাণ করার জন্য জসীমউদ্দিন অনেক চেষ্টা করেও যখন পাচ্ছিলেন না, তখন জসীমউদ্দিন মনোজ বসুকে খুঁজে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধানকে বুঝিয়েছিলেন যে আমি জসীমউদ্দিন কবর কবিতাটি রচনা করেছে। হে বঙ্গ